বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ২ দিন বাকি। বিশ্বের কোটি কোটি ফুটবল ভক্তের মতো ব্রাজিল ভক্তরাও অপেক্ষা করতেছে আরেকটি বিশ্বকাপ অভিযানের জন্য। কিন্তু প্রশ্ন হলো, এই ব্রাজিল কি বিশ্বকাপ জেতার মতো দল? হাতে কলমে এই টুর্নামেন্টে ব্রাজিল ফেভারিট নয়। গত কয়েক বছরে একাধিক কোচ পরিবর্তন, ধারাবাহিক বাজে পারফরমেন্স, বিশ্বকাপ বাছাই পর্বের কিছু হতাশাজনক পারফরমেন্সের পরে সেই ধারণা আরও স্পষ্ট হচ্ছে। কিন্তু কার্লো আনচেলত্তি আসার পরে দলে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে। সময়ের সাথে সাথে এই দল বেশ পরিণত হয়ে উঠতেছে। দায়িত্ব নেওয়ার পর থেকে আনচেলত্তি বিভিন্ন ম্যাচে একাধিক ফরমেশন ও কম্বিনেশন পরীক্ষা করেছেন। কখনো ৪-২-৪, কখনো ৪-৩-৩। এর মূল লক্ষ্য ছিল বিশ্বকাপে ব্রাজিলের জন্য সবচেয়ে কার্যকর স্ট্রাকচার খুঁজে বের করা। বিশ্বকাপের জন্য যে দুইটা প্রস্তুতি ম্যাচ খেলেছে ব্রাজিল, সেখানে আনচেলত্তি শুরুতে ৪-২-৪ ফরমেশনকে প্রাধান্য দিলেও কোচিং স্টাফ শেষ পর্যন্ত মনে করছে বিশ্বকাপে ৪-৩-৩ ফরমেশনই ব্রাজিলের জন্য সবথেকে সুইটেবল ফরমেশন। তাই আমরা বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ব্রাজিলকে ৪-৩-৩ ফরমেশনেই খেলতে দেখতে চলেছি। প্রথম একাদশে সম্ভাব্য প্লেয়ার হিসেবে আমরা গোলবারের নিচে দেখতে পারি অ্যালিসন বেকার। সেন্টার ব্যাক পজিশনে থাকবে মার্কুইনস এবং গ্যাব্রিয়েল। ফুলব্যাক পজিশনে ডানে ইভানেজ এবং বাম দিকে ডাগলাস সান্তোস। মিডফিল্ডে ক্যাসিমিরো, ব্রুনো গোমাইরেস এবং পাকুয়েতা, এবং সামনে ভিনিসিয়াস এবং রাফিনা। স্ট্রাইকার পজিশনে আমরা ম্যাথিউস কুন্না অথবা ইগোর থিয়াগোকে দেখতে চলেছি। এই একাদশের সবচেয়ে শক্তি জায়গা তাদের আক্রমণ নয়, বরং ভারসাম্য। ব্রাজিলের কাছে ভিনিসিয়াস এবং রাফিনার মতো শক্তিশালী ওয়ান স্পেশালিস্ট আছে, যারা কিনা যে কোনো মুহূর্তে ম্যাচের গতি পরিবর্তন করে দিতে পারে। কিন্তু চ্যাম্পিয়ন হতে গেলে শুধু তারকা আক্রমণভাগই যথেষ্ট নয়, প্রয়োজন কম্প্যাক্ট মিডফিল্ড এবং ডিফেন্সিভ সলিডিটি। কিন্তু কথা হচ্ছে, ব্রাজিল ডিফেন্সিভ ট্রানজিশনে কতটা কার্যকর? আধুনিক ফুটবলে ডিফেন্স শুধু ডিফেন্ডারদের দায়িত্ব নয়, এটা শুরু হয় আক্রমণ ভাগ থেকে। বিশ্বের বড় বড় দলগুলোর দিকে তাকালে আমরা দেখতে পাই, বল হারানোর পর প্রথম ৫ সেকেন্ডে প্রতিপক্ষকে চেপে ধরার চেষ্টা করে, এবং এই সময় হাই প্রেসিং বা অ্যাটাকিং প্রেসিংয়ের মাধ্যমে অনেক আক্রমণ শুরুর আগে শেষ করে দেওয়া সম্ভব হয়। বছরে ব্রাজিলের সব থেকে দুর্বলতম জায়গা এটা। ব্রাজিলে আক্রমণ ভাগের খেলোয়াড়রা যথেষ্ট প্রেস করেন, যার ফলে মিডফিল্ড এবং ডিফেন্সের উপর অতিরিক্ত চাপ তৈরি হয়। ইউরোপীয় বড় শক্তিগুলোর বিপক্ষে বারবার এই সমস্যা আমাদের চোখে পড়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে ব্রাজিলের খেলায় ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ভিনিসিয়াস, রাফিনা এবং ফরওয়ার্ড লাইনে আর যেসব প্লেয়ার খেলতেছেন, প্রত্যেকেই এখন প্রেস করতেছে এবং বল ছাড়া অবস্থায় তারা যথেষ্ট পরিশ্রম করতেছে। এই হাই প্রেসিং মেন্টালিটি যদি বিশ্বকাপে অব্যাহত থাকে, তাহলে নিঃসন্দেহে ব্রাজিল ডিফেন্সিভ সলিডিটি পারবে। মিডফিল্ডে ক্যাসিমিরোর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে ডিফেন্সিভ সলিডিটি। তিনি শুধু বল কাড়বেন, তিনি ডিফেন্স এবং আক্রমণের মধ্যে সংযোগ স্থাপন করবেন। তার পাশে ব্রুনো গিমারেসের প্রোগ্রেসিভ পাসিং এবং পাকুয়েতার ক্রিয়েটিভিটি দলে ভারসাম্য এনে দিতে পারে। তবে উদ্বেগের জায়গাও আছে। কার্লো আনচেলত্তি খুব বেশি দিন এই দল নিয়ে কাজ করার সুযোগ পায় নাই। আন্তর্জাতিক ফুটবলে দলগত সমন্বয়, প্রতিদ্বন্দ্বীদের মধ্যে বোঝাপড়া হতে বেশ দীর্ঘ সময়ের প্রয়োজন হয়। যেখানে ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেনের মতো দলগুলো দীর্ঘ সময় একই কোর গ্রুপ নিয়ে খেলছে, সেখানে ব্রাজিল তার সেরা একাদশ এখনও পর্যন্ত খুঁজে পায় নাই। বাস্তবতা হলো, এই স্কোয়াডে প্রতিভার অভাব নেই, কিন্তু প্রতিভা এবং চ্যাম্পিয়ন হওয়ার ভিতরে পার্থক্য গড়ে দেয় দলগত রসায়ন, সতীর্থদের মধ্যে বোঝাপড়া এবং বড় ম্যাচে চাপ নেওয়ার ক্ষমতা। ব্রাজিল যদি কম্প্যাক্ট ডিফেন্সিভ ব্লক ধরে রাখতে পারে, আক্রমণ ভাগ যথেষ্ট প্রেস করতে পারে এবং মিডফিল্ড ডিফেন্সিভ ট্রানজিশনে নিয়ন্ত্রণ রাখতে পারে, তাহলে এই ব্রাজিল যে কোনো দলের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। আপনার কাছে হয়তো এই ব্রাজিল ফেভারিট না, কিন্তু নকআউট টুর্নামেন্টে একটা সংগঠিত ব্রাজিল দলকে কখনো অবমূল্যায়ন করা উচিত না। এখন দেখার বিষয়, কার্লো আনচেলত্তির এই নতুন ব্রাজিল বিশ্বকাপে কতটা নিজেদেরকে মেলে ধরতে পারে। আপনাদের কি মনে হয়, ব্রাজিল এই টুর্নামেন্টে কতদূর যেতে পারে? জানাতে পারেন কমেন্টে।